দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদৃষ্টিতে। অন্যদৃষ্টি যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই সময়কার বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এর মধ্যে রাজনীতি থাকে, অর্থনীতি, সমাজ, সবকিছু নিয়ে কথা বলে থাকি। দেশের বাইরে আন্তর্জাতিক সম্পর্ক সবই থাকে, আমরা আলোচনায় আনি সেই সব বিষয়গুলোকে। আজকে একটু সাম্প্রতিক সময়ের দুটি বই নিয়ে একটু কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, তারা দুজনই অত্যন্ত বিদ্বজ্জন। আমার পাশে জনাব শাহ আলমগীর, তিনি মহাপরিচালক পিআইবির, অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক। আছেন আরেকজন প্রখ্যাত স্থপতি মুবশির হোসেন, তিনি আমাদের খুবই একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। তিনি একই সঙ্গে সেক্টর কমান্ডার ফোরামে আছেন। জনাব শাহ আলমগীর, আলোচনার বিষয় দুটি বই এই মুহূর্তে। একটি বই মুক্তিযুদ্ধ নিয়ে, আরেকটি বই 111 নিয়ে। দুই মেরুর দুজন লিখেছেন, দুই মেরুতেই ব্যাপক প্রতিক্রিয়া। আমি একটু জানতে চাই আপনার কাছে কেমন লাগছে আমার এই প্রতিক্রিয়া। একটা বিষয় হচ্ছে যে কেউ কোন লেখকজন বই লিখেন এবং সেই বইয়ের মধ্যে তো তার চিন্তারই প্রতিফলন ঘটবে এবং ওই লেখক যথেষ্ট খুশি হন যখন এই বইগুলি নিয়ে যথেষ্ট আলোচনা হয়। এটা সে পক্ষে হোক আর বিপক্ষে হোক, বোঝা যায় যে ওনার লেখকের মূল্য আছে। যারা যারা যে পক্ষের প্রত্যেকে তুলে ধরা করছেন তাদেরকে। হ্যাঁ, এইখানে আপনি দুটো বই যে কথাগুলি বলবেন সেটা একটা মানে কিছুদিন আগে মানে গতকাল যেটা প্রকাশ পেয়ে, গতকাল না পরশু মানে প্রকাশ পেয়েছে মানে ব্যারিস্টার মওদুদ আহমেদ, আর তার আগে একে খন্দকারের বইটার কথা বলবেন। এখন আমি প্রথমেই দুটো বইয়ের মানে একটা মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত এবং যেটা এতদিনেরকার বিশ্বাসের সঙ্গে অনেকটা অসঙ্গতিপূর্ণ কিছু বক্তব্যের কারণে কিন্তু এটা অনেক বিতর্কিত হয়েছে। আমি এই বইটার ব্যাপারে একটা কথা বলি, এর আগেও আমি এই কথাটা বলেছিলাম। আমি বললাম যে দেখেন, ইতিহাস হল একটা বিশাল একটা বড় ঘটনা। এটা পৃথিবীতে বিভিন্ন দেশে খুব অল্প সময় কিংবা একবারই হয়তো ঘটনাগুলি ঘটে এবং ওই ঘটনাটা একটা মানুষ যে যার অবস্থান থেকে কিন্তু ঘটনাটা দেখে। একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি তো ইতিহাস লেখেননি, তিনি আত্মজীবনী। না, কিন্তু এটা আত্মজীবনী লিখতে গিয়ে তো উনি ইতিহাসকে টেনে নিয়ে আসছেন, উনি তো ইতিহাসগুলিকে টেনে নিয়ে আসছেন। সুতরাং উনি যে অবস্থানটায় ছিলেন, উনি কিন্তু ওই অবস্থানে থেকে উনি যা দেখেছেন, যা মনে করেছেন এবং ওনার দিক থেকে উনি করেছেন, উনি যা শুনেছেন। এখন কেউ বলবেন যে আমি এটা শুনেছি, কেউ বলেছে শুনেন নাই। এটা ইতিহাস এক একজন এক একটা বলবে। এরকম বহু পাওয়া যাচ্ছে, কেউ বলছেন শুনেছি আমি, কেউ বলছেন আমি এটা কিন্তু শুনি নাই। এখন একটা বিষয় হচ্ছে যে মানে কেউ থেকে শুনেছেন, কেউ আবার না থেকেও বলেছেন শুনেছেন, কেউ থেকে শুনেন নাই, কেউ বলেছেন যে না আমি ছিলাম, আমি শুনি নাই। এখন আপনি এইটার ব্যাখ্যা কি বলবেন? আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে যেভাবেই ইতিহাসকে রচনা করার, বলার, ভাবার চেষ্টা করুন না কেন, এটাতে কখনোই আসল যে ইতিহাস, বঙ্গবন্ধুর যে কৃতিত্ব, বঙ্গবন্ধুর যে মাহাত্ম, উনি কি বলেছেন, এটা যে বঙ্গবন্ধুর মাহাত্মকে কখনোই ছোট হয় না, ছোট হয়ে যায় না। আর মধুদের বই নিয়ে কি বলুন? আর এই বইটা নিয়ে বলি যে এটার মধ্যে আলোচনাটা যেটা, এটা তার নিজের দলের মধ্যেই, এবং উনি কিন্তু খুব একদম সাম্প্রতিক ইস্যু নিয়ে, এবং ওনার দলেরই একজন নেতা আজকে বললেন যে ডিগবাজে খাওয়ার লোকরা এই ধরনের বই লেখে। যাই হোক, এখন ওনার দলের একজন বড় সিনিয়র নেতাকে, ওনার একজন নেতা যদি ডিগবাজি খাওয়া, যদি এটা বিষয়টা মিথ্যে নয়, এই বিষয়টা তো সত্যি। উনি এমন কোন দল নেই যে দলটা করেন নাই, আবার ভবিষ্যতে যদি কোনো দল হয় তাহলে তাও উনি করবেন, এটা আমি মনে করি আর কি। কিন্তু ওনার যে জায়গাটা উনি বলেছেন সেটা হলো যে এখানে কিন্তু আরেকটা কথা বেরিয়ে আসছে। বিএনপি বিশ্বাস করতেন এবং বলেন যে জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, কিন্তু তিনি তার বইতে বলেছেন এবং উনি আলোচনার সময় বলেছেন যে প্রথম স্বাধীনতা নাকি ঘোষণা করেছেন ডক্টর মাহফুজুল্লাহ, এবং মাহফুজুল্লাহ ওই ছেঁড়া মানে শার্ট গায়ে দিয়ে এসে উনি ওই অনুষ্ঠানে উনিও এটাও বলেছেন, মানে ওই অনুষ্ঠানে কিন্তু মানে ওইখানে যাওয়ার আগে উনি কিন্তু ওই কথাটা বলে গেছেন যে প্রথম স্বাধীনতা ঘোষণাটা নাকি ডক্টর মাহফুজুল্লাহ করেছেন। এটি আবার কোন তথ্য? এবং এইটা ডক্টর মাহফুজুল্লাহ ওনার বক্তৃতা, যেদিন ওই আলোচনা যখন হয়, ওই আলোচনায় কিন্তু ডক্টর মাহফুজুল্লাহ সাহেব ছিলেন। মানে ওই যে ওনারকে কিছু সন্ত্রাসী হামলা করার আগে উনি এই কথাটি বলেছেন, এবং মওদুদ সাহেব তার বক্তৃতা নিয়ে কথাটা বলেছেন। এখন এতদিন পর্যন্ত বিএনপি সবাই জানে যে ঘোষণাটা করেছিলেন প্রথম জিয়াউর রহমান, এখন হঠাৎ করে ওনার দলের এক নেতা আরেকজন মুখে বলতেছে যে আরেকজন, এই জন্য কি উনি হামলা শিকার হচ্ছেন? এখন এইটা বলা হচ্ছে, এটা কিন্তু অনেকজন, আমি আপনার কাছে আসছি, কিন্তু
এরকম একটা মোটা দাগের একটা আলোচনা আছে যে একজন মিথ্যে কথা লিখেছেন ইতিহাসের রাষ্ট্রে, সেজন্য উনি দলের মধ্যে সমালোচিত, আরেকজন সত্য কথা লিখে নিজের দলের মধ্যে সমালোচিত। আপনাকে বিশ্লেষণ? আমি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেটাই হোক, একে খন্দকার সাহেবের বইয়ের উদ্বোধনীতে আমি ছিলাম, যে উদ্বোধনী অনুষ্ঠানটিতে আমাদের গণ্যমান্য কয়েকজন ব্যক্তি এটার সাথে সম্পৃক্ত ছিলেন, আনিসুজ্জামান সাহেব ছিলেন, এবং এই বইটির উপরে বিস্তারিত আলোচনা হয় ওই দিন, এটা বেঙ্গলে। আলোচনার বিষয়বস্তুটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলে সারোয়ার সাহেব, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, উনি কতগুলি ঐতিহাসিক এবং পেজ বাই পেজ পংক্তিগুলি তুলে তুলে ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে উনি এটার পর্যালোচনা করেছেন। এরকম বলেছেন যে হাবিবুর রহমান সাহেব বলেছিলেন যে জিও পাকিস্তান বা জয় পাকিস্তান অথবা পাকিস্তান জিন্দাবাদ বঙ্গবন্ধু বলেছিলেন, বইয়ে প্রকাশিত হয়েছে। এবং মজার ঘটনাটা হয়েছে, সেকেন্ড এডিশন বের করার সময় প্রকাশক তাকে না জানিয়েই ওটু কেটে বাদ দেয়, যে জন্য হাবিবুর রহমান সাহেব ক্ষোভ প্রকাশ করেছিলেন, পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, কারণ ওই বইটির উপরে মানুষের ক্ষোভ হওয়ার কারণে প্রকাশক তাকে না জানিয়ে এটা সরিয়ে ফেলেছে। এছাড়া আরো অনেক নামি দামি লোক কিন্তু শুনেছে, শুনে নাই। এখন আমি আমার বক্তব্যটা বলি, আমার ওই দিন এটা শোনার সৌভাগ্য হয়েছিল। আমি কানে কখনোই জিও পাকিস্তান শুনি নাই, না শোনার পিছনেও কিন্তু আমার অনেকগুলি যুক্তি আছে। বঙ্গবন্ধু যখন জয় বাংলা বললেন, সেই আমলে 10 লক্ষ লোকের কণ্ঠে সেটি উচ্চারিত হওয়ার পর বঙ্গবন্ধু এরপরে যদি ব্রিটিশ জিন্দাবাদও বলে থাকে, সেটা শোনার কোন সৌভাগ্য কোনোভাবেই সম্ভব না। এটা হলো আমি একদম পরিষ্কার বলতে পারি। এবং আপনারা যদি ওই সময় রেকর্ডগুলি শোনেন, তাহলে দেখবেন যে বঙ্গবন্ধু জয় বাংলা বলার পরের যে চিৎকার, মনে হয় সারা বাংলাদেশ ফেটে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলে থাকে, আমি মনে করি অসম্ভব রকম, এটা একদম ব্যক্তিগত আমার মত, প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। কেন? 7ই মার্চ উনি বক্তব্য, পৃথিবীর ইতিহাসে বোধহয় এই ধরনের একটি বক্তৃতা বিরল বক্তৃতা, উনি একই সাথে বলছেন, আর যদি একটি গুলি চলে, এর পরের লাইন কিন্তু বলেন নাই যেখানে পাকিস্তান সোলজার পাবা তাকে মারবা এবং শেষ করে ফেলবা, বলেন নাই তোমরা আমার ভাই। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, পাকিস্তানিদেরকে হত্যা করো, কখনো এই কথা বলেন। কেন বলেন নাই? আমরা যদি এটা পর্যালোচনা করি, 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত সারা বিশ্বকে প্রমাণ করাতে চেয়েছেন যে আমি ডেমোক্রেটিক ওয়েতে, এটা আমি মনে করি এটাই উনি চিন্তা করেছেন, যে আমি ডেমোক্রেটিক ওয়েতে ইলেকশনের মেজরিটি আমার প্রাপ্য হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। শেষ মুহূর্ত পর্যন্ত উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেছেন এবং এটা লজিক্যালি চেষ্টা করেছেন। এটাই ছিল। এখন ধরে নেন যে 25 তারিখ বিকালবেলা ইয়াহিয়া খান বলে দিলেন যে ভাই আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে কি আমার যারা আজকে খন্দকার সাহেবকে দেশদ্রোহী বললেন, তারা কি তাহলে বঙ্গবন্ধুকেও দেশদ্রোহী বলবে? আচ্ছা, যদি আমরা বিজ্ঞানের যুগে যদি আমরা পাই যে ওই চিৎকারের মাঝখানে বঙ্গবন্ধু জিও পাকিস্তান বলেছেন, যদি এটি প্রমাণিত হয়, তাহলে কি বঙ্গবন্ধু দেশদ্রোহী হয়ে যাবে? ওই সময়ের দৃষ্টিকোণে জয় বাংলা এবং জয় পাকিস্তান ওয়াজ এ ভেরি ইনসিগনিফিক্যান্ট ইস্যু। ওই সময়ের বক্তৃতার ভিতরে উনি যেভাবে জয় পাকিস্তান বলে কি কোনো স্লোগান ছিল না, জিও সিন্ধ ছিল। সেটাই আমি বলতেছি যে উনি যদি বলে থাকেন, অবশ্যই ওনাকে বলতে হবে পাকিস্তান জিন্দাবাদ। এটা আমাদের ছাত্র জীবন থেকে প্রতিদিন বলতে বলতে মুখস্থ হয়ে গেছিল। এই জন্য জিও পাকিস্তান বলার কোন সুযোগই আমি মনে করি এটা ঠিক না। তো আমার কাছে মুক্তিযুদ্ধ জাদুঘরের বক্তব্যটা অসম্ভব রকম গ্রহণযোগ্য। আমি ওটার পাশাপাশি আরেকটি বই নিয়ে যখন মওদুদ সাহেবের বই নিয়ে দেখেন, ওখানে রিজভী আরো বলেছেন যে সরকারকে খুশি করার জন্য তিনি লিখেছেন, আবার মওদুদ আহমদ রিপ্লাই দিয়েছেন, আমি তো মনে করেছিলাম আমার দল খুশি হবে, বরং সরকারও খুশি হবে, দেখা যাচ্ছে আমার দলও খুশি হচ্ছে। এটা খুব দুইটা বইয়েরই একই ঘটনা। যে মুহূর্তে একে খন্দকার সাহেব এই কথাগুলি বললেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু আমাদের অনেক নেতা নেত্রী বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন দলে উনি সুযোগ সন্ধানী। তাহলে এই ঘটনা ঘটার পরে আমার দলের নেতা নেত্রীরা টের পেলেন যে উনি সুযোগ সন্ধানী। দলে থাকতেই সমালোচনা হচ্ছে, যেমন যখন উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন তখনই শেখ সেলিম পার্লামেন্টে নানা রকমের ক্রিটিসিজম করেছেন তার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই রকম তো আরো 2-4 জন আছে,
অনেকে আমার নেতার জাতির পিতার চামড়াদের ডুগডুগিও বাজাতে চেয়েছে, সেগুলি তাহলে সেগুলিরও তো পর্যালোচনা হওয়া উচিত। এখানে গেল আমার দলের ব্যাপার। আবার বিএনপিতে যে দেখছি যে উনি কি গোপনে বিভিন্ন দল করতেন, যে এই বইটি বের হওয়ার পরে বিএনপির কাছে প্রকাশিত হলো ডিগবাজি খাওয়া। আপনারা তো লুফে নিয়েছেন ডিগবাজি খাওয়ানোর লোককে। আপনাদের দলের বিভিন্ন ঘটনা যদি আমরা দেখি, আপনারা ডিগবাজি খাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেন। অতএব এই অযৌক্তিক কথাবার্তা আমার বেলা হলে পরে সব ঠিক, অন্যের বেলা হলে পরে সব ঠিক, এই অভ্যাসটা আমাদের দুইটি রাজনৈতিক দলের মধ্যে কম বেশি রয়েছে। মধুদ আহমদ খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে বইটি লিখেছে ব্যক্তি মধুদ, দুটোর মধ্যে পার্থক্য আছে, ব্যক্তি মধুদ আর রাজনীতিবিদ মধুদ। এটি কি আসলে লেখকের দুটো সত্তা কি হয় আসলে? আপনি নিজে যেহেতু পিএবির সঙ্গে আছেন, আপনি অনেক প্রকাশনা দেখেন, আপনাদের কি একটা বিষয় বলি, লেখক কিন্তু তার জীবনী সত্তাকে বাদ দিয়ে নন, এবং লেখক তার জীবনে যেটা বিশ্বাস করেন, যেটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন, লেখক কিন্তু ওটাই ফুটিয়ে তোলেন। এখন লেখক যদি বলে যে না আমি যেটা বিশ্বাস করি না আমি লিখছি, এটি তাহলে উনি লেখক নন। লেখক তার চিন্তা চেতনা ধারণাকে লালন করেন বলেই ওনার লেখায় অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে বিএনপির রাজনীতির একটা মৌল জায়গায় বিশ্লেষণ, যেমন হাওয়া ভবন একটি বড় কারণ পতনের, খালেদা জিয়া নিজের ছেলেদের ছাড়া স্বার্থ ছাড়া আর কিছু দেখতেন না, কিন্তু এগুলো তো বিএনপির নেতারা এগুলো এভাবে বলেন না। আমি এই জায়গাটা দুটো বই, একটা জায়গায় আমি দুটো বইয়ের ক্ষেত্রে বলি যে বিএনপির যে সমালোচনাগুলো করা হয়েছে এগুলো কিন্তু মিথ্যে কথা নয়। বিএনপির পরাজয়ের কারণে কিন্তু হাওয়া ভবন, তার দুই ছেলের মানে এইটা কিন্তু যারা গত রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন বিশ্লেষক, তারা কিন্তু কথাটা বলবেন, সুতরাং এটার মধ্যে কোনো মিথ্যে নেই। কিন্তু আমি যেই জায়গাতে বলি যে আমাদের একে খন্দকার সাহেব, উনি একটা বিখ্যাত মানুষ, আমি ওনার কোন সমালোচনায় যেতে চাই না, কিন্তু উনি কেন এই সময়টা বেছে নিলেন যে এই কথাটা প্রকাশ করতে হবে, আবার মধু সাহেব আবার কেন এই সময়টা বেছে নিলেন, আমি কিন্তু দুটো বইয়ের প্রকাশনাটা কিন্তু আমার কাছে খুব খুব মধু সাহেব বলছেন তিনি এই বই লিখেছেন 2007 সালে, প্রকাশিত হয়েছে হবে 2 মাস আগে। না নিশ্চয়ই লিখেছেন অনেক আগে, এই সময়কার লেখা না নিশ্চয়ই খন্দকার সাহেব এখানে আরেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে তার বাড়ি নিয়ে একটি মামলা চলছে, বাড়ি রক্ষার জন্য তিনি সরকারকে খুশি করতে চান। এই কথা বলে এই বই তো লিখেছি আমি তখন বাড়ির কোনো বিষয় ছিল, তখন 111 গভর্নমেন্ট ওনার বাড়িতে মদের বোতল রেখে ওনাকে আটক করেছিলেন। সুতরাং ওনার কিন্তু 111 গভর্নমেন্টের উপরে ওনার ক্ষোভ নানান কারণেই থাকতে পারে। সুতরাং এটা যেটা বলেছেন এটা ওনার ক্ষোভ থেকেও বলতে পারেন, এটা আমি এটা বিশ্লেষণে যেতে চাই না। কিন্তু এখানে যে বঙ্গবন্ধুর যে কথাটা বলা হচ্ছে জয় পাকিস্তান, যে কথাটা আপনি বলেছেন খন্দকারের ইন্টারেস্টিং হচ্ছে, আরো এটা তো একটা বিষয় যে বঙ্গবন্ধু কোনো স্বাধীনতার ঘোষণাই দিয়ে যান নাই। না এটা ওনার মনে হতে পারে, কারণ উনি তো সামরিক বাহিনীর লোক, উনি ক্যান্টনমেন্টে থাকা লোক, উনার কাছে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কি দেন নাই এটা তো রাজনীতিবিদরা বলতে পারবেন। স্বাধীনতা ঘোষণা তো কখনো ওখান থেকে হয় না, রাজনীতিবিদরা দিবে। দেখেন উনি সশস্ত্র বাহিনীর একজন ব্যক্তি, ওইখানে উনি টু দ্য পয়েন্ট প্রসিডিওর গুলাকে খুব সুন্দরভাবে দেখতে চায়। উনি চিন্তা করছিলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার একটা প্রোক্লেমেশন করে সাইন করে দিয়ে যাবেন। বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লেয়ার করেছে আকলমন্দকে লিয়ে ইশারা কাফি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি এটাকে সেন্টেন্সটা এইভাবে বলি, যদি আমাকে প্রধানমন্ত্রী না করা হয় তোমরা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো, কারণ আমাদের পাওনা হচ্ছে পাকিস্তানের সবকিছু। এবং আমি একটি কথা প্রায়ই বলি, আজকে যদি বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হতেন, আমি লিখে দিতে পারি আর 10 বছর 15 বছর পরে পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করত। কারণ কি হতো, প্রথমে বঙ্গবন্ধু 6 দফার ভিত্তিতেই তো জিতেছেন। 6 দফার দফাগুলি যদি বাস্তবায়ন করা শুরু করতেন, কি হতো, নেভি হেডকোয়ার্টার পূর্ব পাকিস্তানে চলে আসতো, আর্মির বড় বড় পোস্টে বাঙালিরা চলে যেত, অটোমেটিক্যালি দে হ্যাড টু সিসিড ফ্রম ইস্ট পাকিস্তান। এটা ঘটতই, এটার কোন অবশ্যই ওইটাই হইতো। আমি আরেকটা বিষয় এই জায়গাটা যোগ করি, সেটা হলো 70 সালে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে যে ইশতেহারটা জনগণের কাছে প্রচার করা হয়েছিল, সেই ইশতেহারের মধ্যে শেষ লাইনটা কিন্তু ছিল জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ। তখন পর্যন্ত কিন্তু জয় পাকিস্তান স্লোগানটা এটা কেউ কোনদিন দেয়ও নাই, কেউ শুনেও নাই। কিন্তু এখন কি কারণে ওইটা ওখানে উচ্চারিত হয়েছিল, বঙ্গবন্ধু আদৌ বলেছেন কি বলেন নাই, এইগুলি নিয়ে এই সময়ে এসে এখন মওদুদ সাহেব যে কথাগুলো তার বইতে বলেছেন এবং 111 সরকার সম্পর্কে বা
বিএনপির অভ্যন্তরীণ ভিতরে যে টানাপোড়েন গুলো আছে, আপনার কি মনে হয় যে তিনি আরেকটি সংকটের মধ্যে পড়ছেন? হ্যাঁ, কোয়াইট পসিবল। কিন্তু আমরা যদি বইটা পড়ি এবং বইটার যেসব পর্যালোচনাগুলি যদি দেখি, উনি কিন্তু সত্যি কথাগুলিকেই, যেটা বাজারে প্রচলিত ছিল, যেগুলি মেজরিটি অব দ্য পিপল এবং আপনার সাথে যদি বিএনপির বিভিন্ন নেতা নেত্রীর যদি ক্লোজ সম্পর্ক থাকে, তাদের মুখেও কিন্তু আমরা এই তথ্যগুলি সবসময় পেয়েছি যে জামাতের সাথে না থাকলে এই হতো, তার ছেলেরা যদি এই কাজটি না করতো তাহলে বিএনপির এই হতো। বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্য এই কথা ইন্ডিভিজুয়ালি বলেন, দলীয়ভাবে বলেন না। সেটাকে উনি সবার সামনে উপস্থাপন করেছেন। তবে এইটি কিন্তু আমার কাছে সত্যিকার অর্থেই মনে হয় একটি চিন্তার করার ব্যাপার। কারণ মওদুদ আহমদ কোনো বিনা স্বার্থে কোনো কিছু করেছেন বলে আমার জানা নাই। কিছু সেটা জানি না, হয়তো সময় প্রমাণ করবে, আরো বিজ্ঞ ব্যক্তিরা বলতে পারবে কেন উনি উনি যে কথাটা বলেন টাইমিংটা কেন এখন যখন বিএনপি পিআইবির মহাপরিচালক না, আমি সাংবাদিক আলমগীরের কাছে জানতে চাই যে টাইমিংটার পিছনে আপনার কি বিশ্লেষণ? একটা বিষয় হলো, এখন আমরা যে সময়টা অতিক্রম করছি, এই সময়টা কিন্তু খুবই স্পর্শকাতর সময়। আপনি যে দিক থেকে চিন্তা করেন না কেন, সব দিক থেকে স্পর্শকাতর, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে। মানে যেভাবে মানে আল কায়দা ঘোষণা করেছে যে এখানে তাদের শাখা হবে, এবং পাকিস্তান ভারত থেকে, মানে ইসলামিক স্টেট যেভাবে আমাদের এখানকার চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং আমরা জানি যে বাংলাদেশকে কেন্দ্র করে, যে আরাকান রোহিঙ্গাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে তোলার স্বপ্নের কথা কিন্তু আমরা অনেক আগে আমরা শোনা যাচ্ছিল। এখন এইরকম একটা অবস্থায় আপনি কোন ইকুয়েশন থেকে আপনি এই কথাগুলো মানে সামনে নিয়ে এসছেন? মানে এটাকে একটা বিষয় হচ্ছে যে বিএনপিকে যদি তাকে সামনে রাজনীতিতে যেতে হয়, তাহলে আমি মনে করি যে বিএনপি একটু এম্বারাসিং সিচুয়েশনে পড়ে গেল। দলের একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি যদি দলের শীর্ষ নেত্রী সম্পর্কে উনি যদি বলতে পারেন যেটি আমার ব্যক্তি চিন্তা, কিন্তু ব্যক্তি চিন্তা কি তার নেতার কাছে ব্যক্তি চিন্তা বলে কোনো শব্দ নাই। যখন আপনি নেতা, তখন কিন্তু আপনার সমষ্টিগত চিন্তাকেই আপনার প্রাধান্য দিতে হবে। আর দেশের মওদুদ সাহেবকে নিয়ে বিএনপিতে খুব চিন্তা আছে, এটা আমি কখনই মনে করি নাই। কারণ আপনি দেখবেন যে উনার কোনো কথা, এত কিছুর মধ্যেও ওনাকে নিয়ে খুব বেশি মূল্যায়ন করা হয়েছে, ওনার কথা খুব গুরুত্ব পেয়েছে, এটা আমি কখনই দেখি নাই। বিএনপি রাজনীতিতে মওদুদ সাহেবকে ওইভাবে ধরে নেওয়া হয় যে উনি যে কোনো সময় আবার উনি কিন্তু একটা সত্যিকার অর্থে একেবারে সত্যিকার রিপোর্টার, পত্রিকার মানুষের মতন করে কিন্তু অ্যানালাইসিস করেছে। কারণ মওদুদ আহমদের রাজনীতির জন্ম থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, উনি হলো পার্মানেন্ট এই পরিবর্তনের একটা ব্যক্তিত্ব। যখন যেখানে যে জিনিস প্রয়োজন, আমি মানে ওনার পরিবর্তে, মানে উনি বুঝে কমিউনিস্ট পার্টি ছাড়া সব দলই গেছে। এবং আমি যেটা বলবো, ওনাকে দোষারোপ করার চেয়ে আমি মনে করি ওনাকে এখন যারা দোষারোপ করছে তারা কি ওনাকে চিনতেন না? এই প্রশ্নটার উত্তর আমার আপনাদের কাছে আমার, যে যখনই কেউ বলবে তাকে জিজ্ঞেস করেন আপনি কি আগে জানতেন যে উনি একদম পিওর বিএনপি আর কিচ্ছু চেনেন না? এটা তো ঠিক না। আমরা জানি ওনাকে নেওয়াই হয়েছে তো এই জন্য। এরশাদ সাহেব একটি দলের উপরেই কি উনি ভর করে থাকেন? একটি কাজে কি উনি করেন? এরশাদ সাহেব নাম বলার সাথে সাথে আমরা অনেক কিছু জানি। হ্যাঁ, এরশাদ সাহেবের বাংলাদেশে অনেক অবদান আছে, অনেক ভালো কাজ আছে, অনেক জঘন্য কাজ আছে, কিন্তু আমরা জানি যে উনি কি জিনিস। এভরিবডি নোজ মওদুদ আহমদ সাহেবের সম্পর্কে, এভরিবডি নোজ। বড় কষ্ট লাগে একে খন্দকার সাহেবকে নিয়ে। মাঝে মাঝে মনে হয় যে উনি তো যখন আপনাদের সেক্টর কমান্ডার নেতাও ছিলেন, তাহলে উনি যদি বলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি, উনি যদি বলেন যে জয় বাংলা, আমার মাঝে মাঝে মনে হয়, কারণ উনি এবার ইলেকশন করেন নাই, নেত্রী কিন্তু ওনাকে ইলেকশনে দাঁড়াতে বলেছেন, হন নাই, বলেছে আমি অসম্ভব রকম অসুস্থ। উনি সত্যিকার অর্থে অসম্ভব রকম অসুস্থ। এবং বহুবার আমরা ওনাকে বই লেখার কথা বলছি, আপনি এত জিনিস ছিলেন, এগুলো আমাদের জানেন, বলে আমি আমার সময় নাই, আমি শারীরিক ভাবে পারি না। হঠাৎ এই বইটা বের হওয়া কিন্তু আমার কাছে একটুখানি কনফিউজিং লাগে। মানে কিরকম কনফিউজিং? এত শর্ট টাইমের মধ্যে যিনি অবরও বলছেন আমি লিখতে পারি না, তার কাছ থেকে লেখা কিনা কোনো সন্দেহ প্রকাশ না। উনি কিন্তু হয়তো উনি বলেছেন, শোনেন এখানে লেখা আছে দেয়ালে পোস্টার লাগাইবেন না। এখন আপনার নার উপরে হাত লাগায় যদি ছবি তুলে এখন আমাদেরকে দেখান, এটার মানে তো পুরোটা পরিবর্তন হয়ে যায়।
আমি একটা কথা বলেছি, আপনি অনুলেখন লিখছেন না, উনি ওনার বইতে, কালকে একজন আমার অনুষ্ঠানে ওনার বইয়ের লাইন ধরে ধরে পড়ে শোনাচ্ছিলেন। ওনার বইতেই আছে যে আমি আসলে এখন স্মৃতির উপরে নির্ভর করে লেখা খুবই কঠিন, আমি স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু তারপরে তিনি লিখেছেন। ওই যে অনুলিখন, কিন্তু অনুলিখন যে কোথাও লেখা নাই তো, যে অনুলিখন আমরা জানি অনুলিখন, এটা হলো বাস্তব ঘটনা। আপনারা জানেন এটা অনুলিখন, হ্যাঁ, এটা তাছাড়া ওনার পক্ষে লেখা, ওনার নিজের লেখার অবস্থায় উনি নেই এখন। এটা তো ফ্যাক্ট। ওনাকে বহু, তাহলে এটাও তো একটা উদ্দেশ্যমূলক কারো পিছনে হতে পারে, কোয়াইট পসিবল। আপনার কি মনে হয় যে একটা অনুলিখন লেখা লিখলেন এবং এটা এমন একজনকে দিয়ে লিখলেন যিনি, অনুলিখনটা যদি আপনি প্রপারলি নিজে পড়ে পড়ে কারেকশন না করতে পারেন, আমারও অনেক লেখা অনুলিখনের মাধ্যমে হয়, আমি কিন্তু অন্তত 10 বার 12 বার ওটাকে কারেকশন করি। মানে একটা বিষয় হলো যে যেগুলো মীমাংসিত বিষয় সেগুলোকে বিতর্কের মধ্যে নিয়ে আসার এই সময়টা কেন বেছে নেওয়া হলো? আর মানে উনি যেহেতু বইটা লিখেছেন, এই কথাগুলি কি উনি আগে কখনো কি বলেছেন, কিংবা আগে যখন ওনাদের সেক্টর কর্মফোরামে বক্তৃতা করেছেন উনি কি কখনো বলেছেন যে বঙ্গবন্ধু এই কথাটা বলেছিল, বঙ্গবন্ধু মুক্তি? উনি তো কখনো মুখ্যমন্ত্রী বলেন নাই। আমরা কিন্তু এখন ওনার স্মৃতিভ্রষ্টতার সুযোগ নিয়ে কেউ একজন কোন একটা কনস্পিরেসি এখানে। আর কতগুলা জিনিস আছে যে বক্তব্যের সাথে, দেন ইউ মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট ডকুমেন্টারি এভিডেন্স। না, এখানেও সেটি অবশ্য নেই, এখানে শুনেছিলাম, দেখেছিলাম, আমি যেরকম একটা তথ্য আপনাকে দেই, কে স্বাধীনতা ডিক্লেয়ার করেছে আমি তো শুনি নাই, কিন্তু 25শে মার্চের পরে বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা যদি আপনি জোগাড় করেন দেখতে পাবেন বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। Yes or no, I don't bother about it, but it is a established fact to all over the world that he is the person can have the right. আমি এখন আমাদের সময় একেবারে কম, আমি আপনার দুজনের কাছে, এই সাবকন্টিনেন্টেই মানে বই একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনি দেখেন ভারতেও দেখেন সঞ্জয় বারুর লেখা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটা তিনি মনমোহন সিং এর প্রেস অ্যাডভাইজার ছিলেন, ব্যাপক আলোড়ন। কিংবা নটবর সিং এর বই, হ্যাঁ, মনমোহন বিশেষ করে সোনিয়া গান্ধী সম্পর্কে এমন কিছু মন্তব্য আছে, তিনি ওই দলেরই মন্ত্রী ছিলেন। এই যে এই উপমহাদেশের বই একটা রাজনীতির নিয়ামক হয়ে গেছে। এটা কিন্তু শুধু উপমহাদেশ নয়, আপনার মানে চীনের মাও সেতুং ওনার সম্পর্কিত একটা বই প্রকাশ করেছিলেন ওনার ব্যক্তিগত ডক্টর লি প্যাং, সম্ভবত নামটা আমি যদি ভুল না করে থাকি। ওই বইটা কিন্তু আমার কাছে আছে, মানে উনি মাও সেতুংকে নিয়ে লিখেছেন, এবং এই বইটা কিন্তু মানে চৈনিক লেখক, বইটা প্রকাশ করা হয়েছে আমেরিকাতে গিয়ে, আমেরিকায় বসে বইটা প্রকাশ করা হয়েছে, মানে মাও সেতুংকে সম্পর্কে নানান সমালোচনাগুলি করা হয়েছে। এখন ওই বইটা কেন আলোচনা হবে না? কারণ মাও সেতুংকে নিয়ে লেখা হয়েছে। এখন বই যখন আপনি এমন বই লিখবেন, এখন যদি আপনি ইন্দিরা গান্ধীর সম্পর্কে যদি একটা কোন বইয়ের মধ্যে কোন তথ্য দেন, কেন আলোচিত হবে না? এখন কেউ নিজেকে বিখ্যাত করার জন্য কিন্তু এই কাজ। আমি সাথে একটা জিনিস অ্যাড করি, সেই জিনিসটা হচ্ছে যে কোন বইটা আলোচনা হচ্ছে, কারটা আলোচনা হচ্ছে। একদম কাছের লোক যখন, ঘরের লোক যখন বক্তব্য দেয়, যদি মিথ্যাও হয় সেটা কিন্তু মানুষের কাছে। এর মধ্যে কি আপনি স্থপতি মহাশয়, আমরা যারা সাধারণ পাঠক তারা কি সত্য খুঁজে পায় না বিভ্রান্ত হই? কিছু ইতিহাস এমন একটা জিনিস, দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপরে এখনো নতুন নতুন তথ্য বেরোচ্ছে, যেটা 50 বছর ধরে সত্য ছিল সেটা এখন অসত্য প্রমাণিত হচ্ছে। ইতিহাস এমন একটা মারাত্মক জিনিস, এটা আপনার একটা জায়গায় যে কোন জায়গায় পৌঁছাবে কেউ জানে না। আমরা আশা করি এই রিফাইন হওয়ার মতন, এটা হলো হিরোকের মতন স্লোলি রিফাইন হতে হতে উইল গেট দ্য রাইট থিং। এবং ইয়ং জেনারেশন সবচেয়ে জিনিস আপনি মার্ক করবেন, আমাদের চেয়ে বেশি ইয়ং জেনারেশনরা এটার উপরে কিন্তু প্রচন্ড রকম আগ্রহ প্রকাশ করতেছে। উই মাস্ট নো, তাদের বক্তব্য হচ্ছে উই মাস্ট নো দ্য রাইট থিং। আমরা কি বিভ্রান্ত হচ্ছে না সত্য খুঁজে পাচ্ছি না? যথাযথ বলেছেন, ইতিহাস কিন্তু তার নিজস্ব পথ ধরেই এগোয়। এটা নানান ভাবে নানান ব্যাখ্যা নানান জনে দিবেন, কিন্তু ইতিহাস তার নির্ধারিত পথ কিন্তু ইতিহাস এগোবে। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম মানে বিশ্বযুদ্ধ, দেখবেন যে এগুলি নিয়ে নানান ধরনের ছবি হয়েছে, নানান বই হয়েছে, বই লিখেছেন, কিন্তু ওইগুলি আলোচনার মধ্য দিয়ে কিন্তু ইতিহাস একটা নির্দিষ্ট জায়গায় ইতিহাস জায়গা করে নিচ্ছে। আমরা আসলে ওই সময়টা হয়তো অতিক্রম করেছি, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর পরবর্তীতে যে গভর্নমেন্ট এসছে তারা মুক্তিযুদ্ধের উল্টো স্রোতের দিকে নেওয়ার চেষ্টা করেছে। ইতিহাস তো অনেক দিকে ঘুরপাক খেয়েছে, সুতরাং ইতিহাস একটা সঠিক জায়গায় আসার জন্য নিশ্চয়ই ইতিহাসটা জায়গাটা করে নেবে, আমি এটা বিশ্বাস করি। সুতরাং ইতিহাস কখনো মানুষকে মিথ্যে তথ্য দেয় না, এসব নিয়ে একটা শঙ্কা কখনো। এবং এটাকে আমি বলি যে রিওয়াইন্ড আপনি করছেন, আপনাকে কারেক্ট প্লেতে আসবে, এটা ঠেকাতে পারবেন না আপনি।
আমরা আশা করি সুপ্রিয় দর্শক, ইতিহাস যেটি বললেন আমাদের সম্মানিত দুজন অতিথি, যে ইতিহাসের প্রতি আমরা যদি সত্যিকার সত্যনিষ্ঠ থাকি, প্রকৃত সত্য একদিন বেরিয়ে আসবেই। ইতিহাসের বড় দিক হচ্ছে সত্য উন্মোচিত করাটা, এবং নানা রকম পথ আছে যেটা রিওয়েন্ড হতে পারে, কিন্তু মূল জায়গায় আসবে সব শেষে স্থপতি মুবাশশির হোসেন যেটি বললেন। মানুষকে আমরা নানা রকম তথ্য দিই, তবে এই তথ্যগুলোরও দরকার আছে, মানে ইন্টারনাল অ্যানালাইসিস, বিশ্লেষণ আমাদের দেশে এগুলো হয় না সাধারণত। এই ঝুঁকিটি নিয়ে যারা লেখেন, আমি সেদিক থেকে মনে করি এটা প্রশংসার জায়গা যে তারা অন্তত সেই ঝুঁকিটা নেন। এই ধরনের রাজনীতিবিদদের লেখার অভ্যাসও কম আমাদের দেশে, তারপরেও কোনো কোনো রাজনীতিবিদ যদি লেখেন তাকে বরং আমরা প্রশংসাই করতে চাই। এটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, নানা দৃষ্টিভঙ্গি, নানা কোণ থেকে সেগুলোকে আলোচনা করতে পারেন, কিন্তু মানুষ কিন্তু এখান থেকে অনেক কিছু পায় আসলে আলটিমেটলি। কেন শাহ আলমগীর এবং স্থপতি মহাশয় দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।